ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে ইরান আবারও সরাসরি সামরিক সংঘাতে জড়াতে প্রস্তুত। তিনি দাবি করেন, চলমান উত্তেজনার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই নয়, সাধারণ মার্কিন নাগরিকদের জীবনেও পড়ছে। বিশেষ করে জ্বালানির দাম ও মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আরাকচি আরও বলেন, হরমুজ প্রণালীতে অস্থিরতার কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে সংকট তৈরি হয়েছে। বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে পছন্দের যুদ্ধের খরচ এখন সাধারণ আমেরিকানদের বহন করতে হচ্ছে। ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফও যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করে বলেন, মার্কিন জনগণ বিপুল ঋণের বোঝা নিয়ে যুদ্ধের খরচ দিচ্ছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রকে উচ্চ সুদে বন্ড বিক্রি করতে হচ্ছে, যা অর্থনৈতিক চাপের ইঙ্গিত বহন করে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী নিয়ে অনিশ্চয়তা বাড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। এতে যুক্তরাষ্ট্রের সুদের হার আরও বাড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে ইরান বলছে, হরমুজ প্রণালীর উপর তাদের সার্বভৌম অধিকার স্বীকার না করলে কোনো চুক্তি সম্ভব নয়। তবে উপসাগরীয় কয়েকটি দেশ এই দাবি প্রত্যাখ্যান করেছে। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি জানান, হরমুজের জাহাজ চলাচল নিয়ন্ত্রণে নতুন ব্যবস্থা প্রস্তুত করেছে তেহরান। অন্যদিকে যুদ্ধ ও নিষেধাজ্ঞার প্রভাব ইরানের সাধারণ মানুষের জীবনেও পড়েছে। দেশটিতে খাদ্য মূল্যস্ফীতি 115% পৌঁছেছে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কয়েক গুণ বেড়েছে। তবে চীনের মধ্যস্থতায় আলোচনার সম্ভাবনাকে ইতিবাচক দেখছে তেহরান। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবার ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করছেন নিউ ইয়র্ক টাইমস। স্থানীয় সময় শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি কার্যত ভেঙে যাওয়ার পর থেকে এটি সবচেয়ে বড় ধরনের সামরিক প্রস্তুতি, যা সম্ভাব্যভাবে আগামী সপ্তাহের মধ্যেই হামলা পুনরায় শুরুর ইঙ্গিত দিচ্ছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কংগ্রেসকে বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্রের কাছে বর্ধিত সামরিক অভিযানের পরিকল্পনা রয়েছে এবং একই সঙ্গে প্রয়োজনে কৌশলগত অবস্থান পরিবর্তনের পরিকল্পনাও প্রস্তুত। হেগসেথ আরও বলেন, প্রয়োজন হলে আমরা হামলা বাড়ানোর পরিকল্পনাও করেছি, আবার পরিস্থিতি অনুযায়ী পিছু হটার পরিকল্পনাও আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিযোগ করেন, ইরান একাধিক চুক্তি মানছে না। ট্রাম্প বলেন, তারা একদিন চুক্তি করে পরদিন বলে আমরা কিছুই বলিনি। এটা বারবার হচ্ছে। প্রস্তাবিত চুক্তিতে বলা হয়েছে, ইরানকে সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে, যা পরবর্তীতে নিষ্ক্রিয় করা হবে। প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তার মুখপাত্র ইব্রাহিম রেজাই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামলা হলে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 90% পর্যন্ত বাড়াতে পারে। এদিকে ট্রাম্প ফক্স নিউজের এক সাক্ষাৎকারে বলেন, তিনি চান ইউরেনিয়াম যেন ধ্বংসাবশেষ না থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের হাতে আসে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরানের ক্ষেত্রে তার ধৈর্য ফুরিয়ে আসছে এবং তারা চুক্তি না করলে ধ্বংসের মুখোমুখি পড়বে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি ইরান যুক্তরাষ্ট্র সংঘাতকে আরও সরাসরি সাময়িক সংঘর্ষের দিকে ঠেলে দিতে পারে, বিশেষ করে যখন যুদ্ধবিরতির পর উভয় পক্ষই একে অপরের উপর আস্থা হারাচ্ছেন। আরভি ইসলাম হিমু, এনটিভি অনলাইন। গণতন্ত্রের যে প্রথম 3টি কথা, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অব দ্য পিপুল, এটাই বিধানসভায় দেখতে পাবেন। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জুমার নামাজকে কেন্দ্র করে তৈরি হয় উত্তেজনাকর এক পরিস্থিতি। রাস্তায় নামাজ আদায়কে ঘিরে মুসল্লিদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা ছড়িয়ে পড়ে উত্তেজনায়। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর রাস্তায় নামাজ পড়া নিষিদ্ধ করে আইন পাশ করেছে। আর এই আইন পাশের পর এই শুক্রবারই ছিল প্রথম জুম্মার নামাজ।
কলকাতা শহরের রাজাবাজার এলাকার রাস্তায় নামাজ পড়া নিয়ে মুসল্লি ও পুলিশের মধ্যে ছড়িয়ে পড়া এই উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার দুপুরে কলকাতার ব্যস্ত রাজাবাজার ক্রসিং এলাকায় স্থানীয় কিছু মুসল্লি রাস্তার একাংশে জুমার নামাজ আদায় শুরু করেন। এই অবস্থায় যান চলাচল স্বাভাবিক রাখতে মুসল্লিদের সরিয়ে দিতে যায় কলকাতা পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে স্থানীয় মুসল্লিদের তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, মুসল্লিদের একাংশ দাবি করেন তারা দীর্ঘদিন ধরেই ওই এলাকায় জুমার নামাজ আদায় করে আসছেন এবং হঠাৎ করে বাধা দেওয়ায় ক্ষোভ তৈরি হয়। অন্যদিকে প্রশাসনের বক্তব্য, জনদুর্ভোগ ও যানজট এড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি সরকার পরিবর্তনের পর রাজ্যে জনসমাগম ও রাস্তা দখল নিয়ে নতুন কিছু বিধিনিষেধ কার্যকর করা হয়েছে বলেও জানানো হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত রাজাবাজার এলাকায় পৌঁছে স্থানীয় থানার অতিরিক্ত পুলিশ সদস্যরা। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে ঘটনাস্থলে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীর সদস্যদেরও। দীর্ঘ আলোচনা এবং প্রশাসনের হস্তক্ষেপের পর পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনাকে কেন্দ্র করে রাজাবাজার এবং আশেপাশের মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে বেশ কিছু সময় থমথমে পরিস্থিতি বিরাজ করে। মানে গভর্নমেন্ট রিফর্ম হয়েছে, নতুন গভর্নমেন্ট এসেছে, নতুন গভর্নমেন্ট আসার পরে একটা নির্দেশ জারি হয়েছে, বিভিন্ন রকম নির্দেশ জারি হয়েছে। তার মধ্যে এটা একটা নির্দেশ ছিল, তার মধ্যে কি কোনো রিলিজিয়াস প্র্যাকটিস রাস্তা উপরে হবে না, রাস্তা ব্লক করে হবে না, কোনো রিলিজিয়াস প্র্যাকটিস, মানে যাই হিন্দু ভাই হোক বা মুসলিম ভাই হোক। তো এখন কোনো পূজার সময় চলছে না, কিন্তু আমাদের ফ্রাইডে প্রেয়ার রাস্তা উপরে হয়। মসজিদে এত বড় পপুলেশন আছে, মসজিদ কম আছে, এই জন্য রাস্তা উপরে হয়। তাদের জন্য আজকে ফার্স্ট ফ্রাইডে ছিল, এই জন্য পুলিশ পার্সোনাল একটু এটা করছিল কি এটা রাস্তা উপরে জানা না হয়, যে ওনাদেরকে একটা নির্দেশ ছিল। তার মধ্যে মসজিদ কমিটি আর এখানে যে সাধারণ মানুষ ভালো সবাই এটা কোঅপারেট করেছে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি প্রশাসনিক বৈঠকে স্পষ্টভাবে জানিয়েছিলেন, রাস্তা আটকে নামাজ বা যে কোনো ধরনের জমায়েত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। না, আমাকে কি বলছে ওটা তো আমি বলবো না। ব্যক্তিগতভাবে তার রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকতে পারে। আমি ব্যক্তিগতভাবে যেটা বলেছে সেটা আপনাদেরকে বলতে যাব কেন? আমি বলছি নাম না করে, তৃণমূলের একাধিক বিধায়ক আমাকে বলেছেন যে আমরা স্বাধীনতা পেলাম। উল্লেখ্য, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে মুসলিম সম্প্রদায়ের উপর নতুন বিধিনিষেধ আরোপের অভিযোগ তুলে সমালোচনা করছে বিরোধী দলগুলো। তাদের দাবি, ধর্মীয় স্বাধীনতার প্রশ্নে নতুন করে উদ্বেগ তৈরি করা হয়েছে। মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান, ট্রেজারি বন্ডের সুদের হার বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যে পরিস্থিতি ঘিরে মুদ্রাস্ফীতি আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম এক সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। শুক্রবার 15 মে স্পট গোল্ডের দাম আউন্স প্রতি 2% কমে দাঁড়িয়েছে 4,557.61 ডলারে। সপ্তাহ জুড়ে স্বর্ণের দাম কমেছে প্রায় 2.5%। একই সময়ে জুন ডেলিভারি মার্কিন স্বর্ণ ফিউচার্সও 2.7% কমে আউন্স প্রতি 4,561.90 ডলারে বন্ধ হয়েছে। বিশ্লেষকদের মধ্যে শক্তিশালী ডলার ও বিশ্বজুড়ে বন্ডের সুদের হার বাড়ায় স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমেছে। যুক্তরাষ্ট্রের 10 বছর মেয়াদী ট্রেজারি বন্ডের সুদের হার প্রায় 1 বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে কঠোর অবস্থানের ইঙ্গিত দেয় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বেড়েছে 40%-এরও বেশি, যা বৈশ্বিক মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে। শুধু স্বর্ণ নয়, অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও দেখা গেছে বড় পরিবর্তন। স্পট সিলভারের দাম কমেছে 7.7%, প্লাটিনাম 3.6% এবং প্যালাডিয়াম কমেছে 1.5%।
বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্রে সুদের হার কমার সম্ভাবনা কমে যাওয়ায় সামনের দিনগুলোতেও স্বর্ণ বাজারে চাপ অব্যাহত থাকতে পারে। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন। নেপালকে কেন্দ্র করে আন্তর্জাতিক কূটনীতির অলিন্দে তৈরি হয়েছে এক নজিরবিহীন মহানাটক। ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি থেকে শুরু করে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরম বন্ধু তথা আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গোর একের পর এক হাই প্রোফাইল বিদেশি কূটনীতিককে মুখের উপর ফিরিয়ে দিচ্ছেন নেপালের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। কিসের এত দম্ভ কাঠমান্ডুর? কার ইশারায় চলছে এই খেলা? যে নেপাল ভারতের থেকে সস্তায় হাজার হাজার টন সার নেয়, যে নেপাল আন্তর্জাতিক অর্থভাণ্ডারের ঋণে ধুঁকছে, সেই হিমালয়ের কোলের রাষ্ট্রটির শরীরী ভাষায় কেন হঠাৎ ফুটে উঠেছে এই চরম অধ্যত্ব? পর্দার আড়াল থেকে কি তবে যাবতীয় কলকাঠি নাড়ছে ড্রাগন? বেইজিংয়ের উস্কানিতেই কি নয়াদিল্লি আর ওয়াশিংটনের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চাইছে কাঠমান্ডু? ঘটনার সূত্রপাত চলতি মাসের 11 এবং 12 তারিখ। কৈলাস মানস সরোবর তীর্থযাত্রায় অত্যন্ত সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলতে কাঠমান্ডু যাওয়ার কথা ছিল ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির। কিছুদিন আগেই মরিশাসে নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল স্বয়ং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে এই সফরে সবুজ সংকেত দিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে সবাইকে চমকে দিয়ে দ্বিপাক্ষিক বৈঠক বাতিল করলেন বলেন্দ্র শাহ। ভারতের কাছে এ যেন বিনা মেঘে বজ্রপাত। কিন্তু কেন এই বৈঠক বাতিল? কাঠমান্ডুর অন্দরমহল থেকে যে খবর আসছে তা শুনলে চোখ কপালে উঠবে। নেপালি প্রধানমন্ত্রীর দাবি, তিনি কোনো সচিব বা আমলার সাথে আলোচনার টেবিলে বসবেন না। তিনি কথা বললে সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলবেন, কারণ তিনি নাকি সমমর্যাদার রাজনীতিতে বিশ্বাসী। এই ঘটনার নেপথ্যে যে শুধু মোদি বা ট্রাম্পের সমকক্ষ হওয়ার লড়াই কাজ করছে তা কিন্তু নয়। এর পেছনে রয়েছে ভারতের সীমান্ত দখলের এক পুরনো চাল। গত বছরের আগস্ট মাসে নেপাল হঠাৎ একটি নতুন মানচিত্র প্রকাশ করে উত্তরাখণ্ডের লিপুলেত গিরিপথ, কালাপানি এবং লিম্পিয়াধুরাকে নিজেদের অংশ বলে দাবি করে। আর চলতি মাসের শুরুতে তারা ভারত ও চীনকে অনুরোধ করে যাতে লিপুলেত দিয়ে কৈলাস মানস সরোবর যাত্রা না করানো হয়। ভারত অবশ্য সাফ জানিয়ে দিয়েছে 1954 সাল থেকে এই রাস্তা ভারতের নিয়ন্ত্রণে এবং নেপালের এই দাবির কোনো ঐতিহাসিক ভিত্তিই নেই। যদি ইতিহাসের পাতায় একটু চোখ ফেরানো যায় তবে দেখা যাবে এই ভারত নেপাল সীমান্ত বিবাদ কিন্তু আজকের নয়। 1757 সালের পলাশী আর 1764 সালের বক্সার যুদ্ধের পর যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ক্ষমতা বিস্তার করছে, তখন নেপালের গোর্খা রাজারা উত্তরপ্রদেশের তরাই অঞ্চল দখল করতে মরিয়া হয়ে ওঠেন। সেই সময় অবোধ বা অযোধ্যাকে বাফার স্টেট হিসেবে ব্যবহার করত ইংরেজরা। গোর্খাদের আগ্রাসন রুখতে অবশেষে 1814 সালে নেপালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ব্রিটিশ কোম্পানি। 1816 সালের সে বিখ্যাত সুগৌলি চুক্তি অনুযায়ী তো নেপালের সীমানা নতুন করে নির্ধারিত হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী ঠিক হয়েছিল পশ্চিমে মহাকালী নদী থেকে পূর্বে মেচি নদী পর্যন্ত এলাকা গোর্খাদের অধীনে থাকবে। স্বাধীনতার পর লিপুলেত এবং কালাপানির নিয়ন্ত্রণ স্বাভাবিকভাবেই ভারতের হাতে আসে। 1969 সালের নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী কীর্তিনিধি বিশু ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে চিঠি লিখে কালাপানি ও লিপুলেত থেকে ভারতীয় সেনা চৌকি সরাতে বলেছিলেন। ভারত সেনা সরালেও কালাপানির কৌশলগত গুরুত্বের কারণে সেখানে পরিকাঠামো অপরিবর্তিত থাকে। দীর্ঘ কয়েক দশক নেপাল চুপ থাকলেও 2020 সালে ভারত যখন লিপুলেত পর্যন্ত 80 কিলোমিটার দীর্ঘ মহাসড়ক তৈরি শেষ করল, তখন থেকেই নতুন করে সুর চড়াতে শুরু করে কাঠমান্ডু। বোঝাই যাচ্ছে লিপুলেত গিরিপথের কৌশলগত বাণিজ্যিক গুরুত্বকে হাতিয়ার করেই এখন ভারতের উপর চাপ সৃষ্টি করতে চাইছেন বলেন্দ্র শাহ। কিন্তু এই দম্ভ কি নেপালের জন্য হিতে বিপরীত হতে পারে না? একদিকে ভারত ও ইরান যুদ্ধের আবহে যখন আন্তর্জাতিক বাজারে সারের দাম আকাশ ছোঁয়া, তখন ভারত অত্যন্ত সস্তা দরে 80,000 টন রাসায়নিক সার পাঠাচ্ছে নেপালে। স্থলবেষ্টিত দেশ হওয়ার কারণে নেপালের বিমান পরিষেবাও ভারতের আকাশসীমার উপর নির্ভরশীল। আমেরিকার আর্থিক অনুদান আর আন্তর্জাতিক অর্থভাণ্ডারের ঋণের উপর দাঁড়িয়ে থাকা একটি দেশের প্রধানমন্ত্রী যখন মার্কিন ও ভারতীয় কূটনীতিকদের এভাবে ফিরিয়ে দেন, তখন প্রশ্ন ওঠে, এই অহংকারের খেসারত আগামী দিনে কতটা মারাত্মক দিতে হবে এভারেস্ট রাষ্ট্রকে? বেইজিংয়ের ঋণের ফাঁদে পা দিয়ে শ্রীলঙ্কা বা পাকিস্তানের যে দশা হয়েছে, নেপালও কি সেই পথেই হাঁটছে? দিল্লির সাউথ ব্লক কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে,
আলোচনা ও কূটনীতির দরজা খোলা, তবে একতরফা মানচিত্র বদলের কৃত্রিম দাবি কখনোই মেনে নেবে না ভারত। পশ্চিমা সংবাদ মাধ্যম, মার্কিন প্রশাসন আর ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো বছরের পর বছর ধরে দুনিয়া জুড়ে একটা ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে আসছে। তাদের দাবি, ইরান তার ল্যাবে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম জমা করছে পারমাণবিক বোমা বানানোর জন্য। এই অজুহাতে ইরানের ওপর চাপানো হয়েছে একের পর এক অমানবিক নিষেধাজ্ঞা। কিন্তু সত্যিটা আসলে কি? যে ইউরেনিয়ামকে পশ্চিমা বিশ্ব ধ্বংসের অস্ত্র বলছে, সেই ইউরেনিয়াম দিয়েই ইরান নীরবে লড়ে যাচ্ছে মানবতা রক্ষায়, বাঁচিয়ে দিচ্ছে লাখ লাখ নিষ্পাপ শিশুর প্রাণ। হ্যাঁ, পারমাণবিক প্রযুক্তির এক অবিশ্বাস্য মানবিক বিপ্লব ঘটিয়েছে ইরান। আন্তর্জাতিক রাজনীতিতে ইরানের 60% সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে যতই বিতর্ক থাক, ইরানের বিজ্ঞানীরা এই প্রযুক্তিকে ব্যবহার করছেন সম্পূর্ণ ভিন্ন এবং কল্যাণকর কাজে। দেশটির চিকিৎসা ক্ষেত্রে এক যুগান্তকারী কর্মসূচি চলছে, যার মূল চালিকা শক্তি এই পারমাণবিক প্রযুক্তি। সাধারণত নবজাতক শিশুরা জন্মের পর এমন কিছু বংশগত বা বিপাকজনিত রোগে আক্রান্ত হয় যা খালি চোখে বোঝা যায় না। কিন্তু সময়মতো চিকিৎসা না হলে শিশুর মস্তিষ্ক চিরতরে বিকল হতে পারে শারীরিক প্রতিবন্ধকতা, এমনকি অকাল মৃত্যু। ইরান তাদের নিজস্ব পারমাণবিক প্রযুক্তির সাহায্যে জন্মের মাত্র 3 থেকে 5 দিনের মধ্যে শিশুদের শরীর থেকে মাত্র কয়েক ফোঁটা রক্ত নিয়ে পরীক্ষা করছে। আর এই একটি পরীক্ষাতেই ধরা পড়ছে অ্যামিনো অ্যাসিড বা ইউরিয়া সাইকেলের ত্রুটিসহ 58 ধরনের জটিল রোগ, যা বিশ্বের খুব কম দেশই করতে পেরেছে। এই জটিল পরীক্ষার মূল প্রযুক্তির নাম ট্যান্ডেম মাস স্পেকট্রোমেট্রি। চিকিৎসা বিজ্ঞানীরা জানেন, এই প্রযুক্তি সচল রাখতে যে বিশেষ উপাদানের প্রয়োজন হয় তা তৈরি করতে দরকার হয় রেডিও আইসোটোপ। আর এই রেডিও আইসোটোপ উৎপাদনে প্রধান ভূমিকা রাখছে ইরানের সেই 60% সমৃদ্ধ ইউরেনিয়াম। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের এই ইউরেনিয়াম মোলিবডনাম 99 উৎপাদনে ব্যবহার করা হয়, যা থেকে তৈরি হয় টেকনেশিয়াম 99M। এটি এমন এক জাদুকরী আইসোটোপ যা ক্যান্সার ও হৃদরোগ নির্ণয়ে বিশ্বজুড়ে ব্যবহৃত হয়। এমনকি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA নিশ্চিত করেছে যে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের একটা বড় অংশ চিকিৎসা বিষয়ক রেডিও আইসোটোপ উৎপাদনেই ব্যবহার করছে। মার্কিন ও ইসরায়েলি নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য ছিল ইরানের অর্থনীতি ও বিজ্ঞানকে পঙ্গু করে দেওয়া, কিন্তু ইরান সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে এই পুরো চিকিৎসা সেবা দেশের সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে। ইরানের ফার্স প্রদেশে শতভাগ নবজাতককে এই সেবার আওতায় আনা হয়েছে। শুধু দেশেই নয়, ইরানের এই পারমাণবিক চিকিৎসা প্রযুক্তি এখন আন্তর্জাতিকভাবে সমাদৃত। ইরান এখন 69 ধরনের ডায়াগনস্টিক ও থেরাপিউটিক রেডিও ফার্মাসিউটিক্যাল উৎপাদন করছে এবং বছরে 10 লাখের বেশি রোগীকে সেবা দিচ্ছে। চিকিৎসার এই উন্নত কিট ইরান এখন কিউবার মতো বন্ধুভাবাপন্ন দেশগুলোতেও সরবরাহ করছে। বিশ্বমঞ্চে ইরান আজ পারমাণবিক চিকিৎসা প্রযুক্তিতে শীর্ষ 3 উৎপাদকের একটি। পশ্চিমা সাম্রাজ্যবাদ যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ, নিষেধাজ্ঞা আর ধ্বংসের বীজ বপন করতে ব্যস্ত, ইরান তখন তার পরমাণু শক্তিকে রূপান্তর করেছে জীবনের আলোয়। যে শক্তির অপব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র হিরোশিমা নাগাসাকিতে লাখ লাখ মানুষ মেরেছিল, সেই একই পারমাণবিক শক্তি দিয়ে ইরান আজ বাঁচিয়ে দিচ্ছে লাখ লাখ নিষ্পাপ শিশুর জীবন। আমেরিকা আর ইসরায়েলের যুদ্ধন্দেহী প্রোপাগান্ডাকে মিথ্যা প্রমাণ করে ইরানের এই বিজ্ঞান ও মানবতার লড়াই আজ বিশ্ববাসীর চোখ খুলে দিচ্ছে। ধ্বংস নয়, পরমাণু শক্তি যে সৃষ্টিরও কারিগর হতে পারে, ইরান আজ সেটাই প্রমাণ করে দেখালো। বাণিজ্য ও বিরল খনিজ সম্পদ নিয়ে বড় ধরনের সমঝোতার প্রত্যাশা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল সফরে গিয়েছিল চীন। তবে বহুল আলোচিত এই সফরে সয়াবিন ও বোয়িং বিমান নিয়ে কিছু চুক্তি ছাড়া বড় কোনো অগ্রগতি হয়নি। কিন্তু সফরের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে ওঠে আরেকটি ঘটনা। চীন থেকে পাওয়া সব উপহার, স্মারক, এমনকি ব্যবহার করা ফোন পর্যন্ত বেইজিংয়েই ফেলে রেখে খালি হাতে দেশে ফিরেছেন ট্রাম্পের সফর সঙ্গীরা। কিন্তু কেন?
President Xi and I talked a lot about Taiwan. He thinks they cannot have anything to do with what they're doing. 2 দিনের সফরে মার্কিন প্রতিনিধি দল চীনা কর্মকর্তাদের কাছ থেকে পেয়েছিল বার্নার ফোন, সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্র এবং বিভিন্ন স্মারক উপহার। কিন্তু সফর শেষে বিমানে ওঠার আগেই সবকিছু ফেলে দেওয়া হলো। বিমানের সিঁড়ির নিচে রাখা আবর্জনার ঝুড়িতে একে একে ফেলে দেওয়া হলো উপহার এবং ব্যবহৃত সামগ্রী, এমনকি একটি ছোট সুভেনিরও সঙ্গে নেননি তারা। এর পেছনে মূল কারণ ছিল গুপ্তচর বৃত্তি ও সাইবার নিরাপত্তা নিয়ে মার্কিন উদ্বেগ। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রযুক্তিগত নজরদারি, তথ্য চুরি ও সাইবার হামলা নিয়ে উত্তেজনা চলছে। ফলে ট্রাম্পের সফরে নিরাপত্তা ব্যবস্থাও ছিল অত্যন্ত কড়াকড়ি। ওয়াশিংটনে ফেরার আগে ট্রাম্প নিজেও প্রকাশ্যে স্বীকার করেন, যুক্তরাষ্ট্র ও চীন উভয় দেশেই একে অপরের উপর গুপ্তচর বৃত্তি চালায়। সতর্কতামূলক ব্যবস্থা শুধু সফরের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। চীনে যাওয়ার আগেই ট্রাম্প ও তার প্রতিনিধি দলের সদস্যরা নিজের ব্যক্তিগত মোবাইল ফোন, ল্যাপটপ সহ সব ইলেকট্রনিক ডিভাইস যুক্তরাষ্ট্রেই রেখে যান। সম্ভাব্য হ্যাকিং ও নজরদারির ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিনিধি দলে ছিলেন জেনসন হুয়াং এবং ইলন মাস্কের মতো শীর্ষ প্রযুক্তি ব্যক্তিত্বরাও। সফরের সময় প্রতিনিধিদের হাতে দেওয়া হয়েছিল বার্নার ফোন। এটি মূলত সাময়িক ব্যবহারের জন্য তৈরি কম দামি ফোন, যাতে আধুনিক সুযোগ সুবিধা সীমিত থাকে। এই ধরনের ফোন হ্যাক হলেও তেমন গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়া সম্ভব নয়। তাই বিদেশি সফর, বিশেষ করে ঝুঁকিপূর্ণ বা সংবেদনশীল দেশে সফরের ক্ষেত্রে অনেক সময় এ ধরনের ফোন ব্যবহার করা হয়। চীন সফরে সাইবার নিরাপত্তা বিবেচনা রেখেই মার্কিন প্রতিনিধিদের এই ফোন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রে ফেরার আগেই সেই ফোনগুলোও ধ্বংস করে ফেলা হয়। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের সতর্কতা জারি করে আসছে, বিশেষ করে নির্দিষ্ট কয়েকটি দেশের ক্ষেত্রে। আর সেই তালিকায় অন্যতম নাম চীন। গোয়েন্দাদের আশঙ্কা, ইলেকট্রনিক ডিভাইসে ক্ষতিকর সফটওয়্যার প্রবেশ করিয়ে তথ্য চুরি করা হতে পারে। এমনকি সুইচ অফ করা মোবাইল ফোন থেকেও তথ্য সংগ্রহ বা নজরদারির চেষ্টা হতে পারে বলে সতর্ক করা হয়েছিল। এই ধরনের সম্ভাবনা এড়াতেই সফরে কেউ ব্যক্তিগত মোবাইল সঙ্গে নেননি এবং চীন থেকে পাওয়া কোনো ইলেকট্রনিক সামগ্রীও যুক্তরাষ্ট্রে ফেরত নেওয়া হয়নি। মঙ্গলবারের সকাল লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে অন্ধকার তখনও পুরোপুরি কাটেনি। 873 নম্বর মেইন পিলারের পাশের মাঠে নিরিবিলি ঘাস খাচ্ছিল কয়েকটা গরু। বাংলাদেশের সীমানার ভেতরে শূন্যরেখার একেবারে কাছাকাছি গ্রামের কৃষকেরা নিশ্চিন্ত মনে গরুগুলো মাঠ চড়তে দিয়েছিলেন প্রতিদিনের মতোই। কিন্তু সেদিনের সকালটা প্রতিদিনের মতো গড়ায়নি। ভারতের দিকের কাঁটাতারের আড়াল থেকে কয়েক জোড়া লোভাদুর দৃষ্টি তাকিয়েছিল সেই নিরীহ গবাদি পশুগুলোর দিকে। পরনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ইউনিফর্ম, হাতে অত্যাধুনিক রাইফেল, অথচ তাদের দৃষ্টি তখন এক ছিচকে চোরের মতো সন্তর্পণে। মুহূর্তের মধ্যে তারা বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে পড়ল। লক্ষ্য একটাই, গরুগুলোকে ধরে ভারতের ভেতরে পাচার করা। কিন্তু তারা এক গভীর সত্য ভুলে গিয়েছিল। বাংলাদেশের মানুষ এখন আর নীরব দর্শক নয়। এই ভুলটাই তাদের সেদিন চরম মূল্য চোকাতে হলো। গ্রামের এক কৃষকের চোখে ধরা পড়তেই বাজ পড়ল আকাশে। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে গেল পুরো গ্রামে। লাঠিসোঁটা, দৈনন্দিন কাজের হাতিয়ার নিয়ে সাধারণ কৃষক যুবকেরা ছুটে এলেন মাঠে। যে বাহিনী নিজেদের পেশাদার সীমান্তরক্ষী বলে দাবি করে, তাদের সদস্যরা সেই লাঠির তাড়া খেয়ে দিশেহারা হয়ে পড়লেন। আধুনিক অস্ত্র থাকা সত্ত্বেও তাদের আর কিছুই করার রইল না। তারা দৌড়ালেন জীবন বাঁচাতে লেজ গুটিয়ে, অপমানের বোঝা কাঁধে নিয়ে। এই ঘটনা শুধু লালমনিরহাটের নয়, এটি ভারতের তথাকথিত আধুনিক সীমান্তরক্ষী বাহিনীর আসল চেহারাটা পুরো বিশ্বের সামনে উন্মোচিত করে দিয়েছে। একটি রাষ্ট্রীয় বাহিনী যখন দিনে দুপুরে গরু চুরির মতো জঘন্য কাজে লিপ্ত হয়, তখন তাদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলাই বাহুল্য। আর যখন সেই চুরির অপচেষ্টা সাধারণ কৃষকের লাঠির সামনে মুখ থুবড়ে পড়ে, তখন দিল্লির মসনদে বসা নরেন্দ্র মোদী সরকারের আন্তর্জাতিক ভাবমূর্তি যে এক চূড়ান্ত লজ্জার অধ্যায়ে প্রবেশ করে, তা বলার অপেক্ষা রাখে না।
ধবলগুড়ি সীমান্তের ওই ঘটনা কোনো রূপকথা নয়, সরাসরি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের তিস্তা ব্যাটালিয়ন 61-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মনিম। তিনি তার আনুষ্ঠানিক বক্তব্যে পরিষ্কার ভাষায় বলেন, সীমান্তে জিরো লাইনে বাংলাদেশিদের গরু অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী বিএসএফকে হাতে নাতে আটক করে। এরপর বিজিবির উপস্থিতিতে বিএসএফ তাদের অপচেষ্টায় ব্যর্থ হয়ে ফিরে যায়। ঘটনাটি যতটা সরল, তার প্রতিটি স্তর যেন ভারতের সীমান্ত ব্যবস্থাপনার মেরুদণ্ডহীনতার এক একটি প্রমাণ। প্রথমত, একটি বিদেশি বাহিনীর বাংলাদেশ ভূখণ্ডে অবৈধ অনুপ্রবেশ, দ্বিতীয়ত সাধারণ নাগরিকের সম্পদ চুরির অপচেষ্টা, তৃতীয়ত সাধারণ গ্রামবাসীর হাতে ধরা পড়ে লাঞ্ছিত হয়ে পলায়ন। আর এত কিছুর পরও ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা পর্যন্ত আসেনি। গ্রামবাসীদের বর্ণনায় উঠে এসেছে এক দারুণ সাহসিকতার চিত্র। তাদের কারো হাতে আগ্নেয়াস্ত্র ছিল না, ছিল কেবল বাঁশের লাঠি আর দেশপ্রেমের অদম্য শক্তি। আর এই শক্তির কাছেই হার মেনেছে ভারতের কোটি কোটি টাকা বাজেটের আধুনিক সীমান্তরক্ষী বাহিনী। এই দৃশ্য আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারতের সামরিক অহংকারের গালে এক বিশাল চপেটাঘাত। ধবলগুড়ির ঘটনা বিচ্ছিন্ন কোনো দুর্ঘটনা নয়। একটু পেছনে তাকালেই দেখা যায় বিএসএফের এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ড আগেও ভারতকে বিশ্ব দরবারে হাসির পাত্র বানিয়েছে। সম্প্রতি দেশের মূলধারার সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেই দৃশ্যে দেখা যায় পূর্ণাঙ্গ সামরিক পোশাক ও হেলমেট পরিহিত দুই বিএসএফ জওয়ান ভারতের কাঁটাতারের গেট পেরিয়ে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে পড়েছে। তাদের হাতে রাইফেল নয়, লাঠি। আর সেই লাঠি হাতে তারা ধাওয়া করছে একটি জলজ্যান্ত কালো ছাগলকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটি দেশের সীমান্তরক্ষী বাহিনী অন্য দেশে ঢুকে ছাগল চুরির জন্য দৌড়াদৌড়ি করছে। দৃশ্যটি এতটাই হাস্যকর যে পুরো ইন্টারনেট দুনিয়া তখন একযোগে প্রশ্ন তুলেছিল, ভারত সরকার তাদের সীমান্তে পাহারাদার বসিয়েছে নাকি ছাগল চোর। ভিডিওটি দেখার পর সামাজিক মাধ্যমে একের পর এক মিম আর ব্যঙ্গাত্মক পোস্ট ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রকাশ করে। ভারতের গর্বিত সীমান্তরক্ষী বাহিনী তখন পুরো বিশ্বের কাছে উপহাসের পাত্র। অথচ এই একই বাহিনীর বিরুদ্ধে অভিযোগের খাতা আরও গাঢ়। বর্ষাকালে সীমান্তবর্তী নদী বা খাল বাংলাদেশি জেলেরা মাছ ধরতে গেলে বিএসএফের সদস্যরা অস্ত্র উঁচিয়ে ভয় দেখিয়ে তাদের কষ্টার্জিত মাছ ছিনিয়ে নেয়। সীমান্তের কৃষকদের ক্ষেতের ফসল, সুপারি কিংবা ফলমূল রাতের আধারে সাবার করে দেওয়ার মতো নিকৃষ্ট কর্মকাণ্ড বিএসএফের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। যে বাহিনী নিজেদের সুশৃঙ্খল বলে দাবি করে, তারা নৈতিকতার বিচারে যে সম্পূর্ণ দেউলিয়া, এই ঘটনাগুলো তারই জীবন্ত প্রমাণ। কিন্তু গরু ছাগল চুরির এই হাস্যকর চিত্রের আড়ালে বিএসএফের আরেকটি রূপ আছে, যা অত্যন্ত ভয়ঙ্কর, হিংস্র ও নৃশংস। চোর হিসেবে তাদের ভূমিকা যতটা কাপুরুষোচিত, খুনি হিসেবে তাদের চরিত্র ততটাই নিষ্ঠুর। গত মাত্র এক সপ্তাহের ব্যবধানে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে অন্তত 3 জন বাংলাদেশি নাগরিক নির্মমভাবে প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে সবচেয়ে হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধ্বজনগর সীমান্তে। শুক্রবারের গভীর রাত কসবা সীমান্তের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ বেজে উঠল গুলির শব্দ। বিএসএফের টহল দল সম্পূর্ণ বেপরোয়াভাবে গুলি চালিয়ে হত্যা করল দুজনকে। নিহতদের একজন মোহাম্মদ মুরসালিন, স্থানীয় শাহ আলম ডিগ্রি কলেজের একজন সাধারণ শিক্ষার্থী। কোনো অপরাধী নন, কোনো সন্ত্রাসী নন, একজন শিক্ষার্থী যার স্বপ্ন ছিল লেখাপড়া করে কিছু করার। তার পরিবারের দেওয়া তথ্য, প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে আসে এক মর্মান্তিক চিত্র। শুক্রবার রাতে মুরসালিনকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তাকে ভারতীয় সীমান্তের ভেতরে নিয়ে গিয়ে অত্যন্ত কাছ থেকে নির্মমভাবে গুলি করে হত্যা করে বিএসএফ। কিন্তু নিষ্ঠুরতা এখানেই শেষ নয়। গুলি করে হত্যার পর মুরসালিনের নিথর দেহটি ভারতের ভেতরে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। একটি স্বাধীন দেশের নাগরিককে হত্যা করে তার মরদেহ গুম করার এই অপচেষ্টা আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন। এটি শুধু অপরাধ নয়, এটি রাষ্ট্রীয় সন্ত্রাস। পরবর্তীতে বিজিবির কঠোর অবস্থান ও তীব্র চাপের মুখে দীর্ঘ টানাপোড়েন শেষে বিএসএফ সেই মরদেহ হস্তান্তর করতে বাধ্য হয়। কিন্তু একটি তরুণ প্রাণ যে অনাহত ঝরে গেল, তার কি ক্ষতিপূরণ আছে? এই ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, ভারত সরকার মুখে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীর কথা বললেও সীমান্তে তাদের বাহিনীর আচরণ পুরোপুরি আগ্রাসী ও শত্রুতাপূর্ণ। একদিকে গরু ছাগল চুরি, অন্যদিকে বিনা উস্কানিতে নিরীহ বাংলাদেশিদের হত্যা। এই দ্বিমুখী আচরণ বিএসএফ এর চরিত্রকেই প্রশ্নবিদ্ধ করে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই এই হত্যাকাণ্ডগুলোর তীব্র প্রতিবাদ জানিয়েছে। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কড়া বার্তা পাঠানো হয়েছে। বলা হয়েছে, সীমান্তে বিএসএফ এর এই আগ্রাসী আচরণ বন্ধ না হলে দুই দেশের সম্পর্কের ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে। কিন্তু প্রশ্ন থেকে যায়, ভারত কি সত্যিই তাদের বাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারছে, নাকি চেষ্টাই করছে না, নাকি এটি বড় কোনো রাজনৈতিক খেলার অংশ?
সীমান্তে ভারতের এই দ্বিমুখী ও আগ্রাসী আচরণের বিপরীতে বর্ডার গার্ড বাংলাদেশ এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে। বাংলাদেশের ভূখণ্ডের 1 ইঞ্চি মাটি বা একজন নাগরিকের ওপরেও যেন আঁচ না লাগে সেজন্য বিজিবি নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটের ওপর বাংলাদেশের সীমান্ত এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা অভাবনীয় মাত্রায় জোরদার করা হয়েছে। ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ, গবাদি পশু পাচার এবং মাদক চোরাচালানের আশঙ্কা এখন তুঙ্গে। বিজিবির সদর দপ্তর থেকে জারি করা সাম্প্রতিক এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানানো হয়েছে, সীমান্তের প্রতিটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত মোবাইল পেট্রোল ও ফুড পেট্রোল বৃদ্ধি করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনরাত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রতিটি বর্ডার আউটপোস্টের টহল দলকে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে, ভারতের দিক থেকে আসা যে কোনো অপচেষ্টাকে জিরো টলারেন্স নীতিতে দমন করতে হবে। মাদকদ্রব্য, গবাদি পশু ও ভারতীয় বিভিন্ন নিম্নমানের পণ্যের অবৈধ পাচার ঠেকাতে পুরো সীমান্ত জুড়ে গোয়েন্দা নজরদারির জাল বিছানো হয়েছে। সন্দেহভাজন এলাকাগুলোতে এখন দিনরাত সমানতালে বিজিবির সতর্ক দৃষ্টি রয়েছে, যাতে বিএসএফ বা ভারতীয় কোনো চোরা কারবারি ভুল করেও বাংলাদেশের মাটিতে পা রাখার সাহস না পায়। লালমনিরহাটের পাটগ্রামের ধবলগুড়ি সীমান্তে সাধারণ মানুষের লাঠিসোঁটা হাতে ঘুরে দাঁড়ানো কোনো সাধারণ বা বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি বছরের পর বছর ধরে সীমান্তে ঘটে চলা অবিচার, হত্যা ও অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের পুঞ্জীভূত ক্ষোভের এক দাবানল। এদেশের সাধারণ কৃষক, যুবক, জেলে তারা বুঝিয়ে দিয়েছে নিজেদের সম্পদ ও মাতৃভূমির সম্মান রক্ষায় তারা এখন যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত। ভারতীয় বাহিনী যখন তাদের পেশাদারিত্ব ভুলে গিয়ে সাধারণ ছিচকে অপরাধীর মতো আচরণ করছে, তখন বাংলাদেশের সাধারণ মানুষ তাদের ভাষাতেই উপযুক্ত জবাব দিচ্ছে। এই পরিস্থিতি ভারতের কেন্দ্রীয় নীতি নির্ধারক ও নরেন্দ্র মোদীর প্রশাসনের জন্য এক বিশাল লজ্জার অধ্যায়। একটি সশস্ত্র বাহিনীকে ন্যূনতম শৃঙ্খলার মধ্যে রাখতে ব্যর্থ হওয়ার কারণে আন্তর্জাতিক মহলে তার ভাবমূর্তির চরম সংকটে পড়েছে। অন্যদিকে বাংলাদেশ প্রমাণ করেছে আত্মমর্যাদা ও সার্বভৌমত্বের প্রশ্নে তারা এখন আর বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয়। বিজিবির অবিরাম টহল, কঠোর নজরদারি ও সাধারণ মানুষের সতর্ক প্রতিরোধ নিশ্চিত করেছে সীমান্তে ভারতের যে কোনো চোরাই আগ্রাসন বা পাচারের অপচেষ্টা এখন থেকে এভাবেই মাঠে মারা যাবে এবং আগ্রাসীদের চরম মূল্য চোকাতে হবে। রাত নেমেছে ধবলগুড়ি সীমান্তে। অন্ধকারের চাদর আবারও জড়িয়ে ধরেছে 873 নম্বর মেইন পিলারটিকে। কিন্তু আজ রাতটা অন্যরকম। সকালের ঘটনার পর গ্রামের মানুষ এখনও জেগে আছে। মাঠের পাশে জ্বলছে টিমটিমে কুপির আলো। কয়েকজন কৃষক দল বেঁধে বসে আছেন, হাতে সেই লাঠি। চোখে ঘুম নেই, বরং জ্বলছে এক অদ্ভুত আত্মবিশ্বাসের আলো। ওপারে ভারতের কাঁটাতারের আড়ালে বিএসএফ ক্যাম্পের আলো জ্বলছে ম্লানভাবে। সেখান থেকেও কি কেউ তাকিয়ে আছে এপারের দিকে? হয়তো, কিন্তু আজ আর কোনো সাহস নেই ওদের, কারণ তারা জানে এপারের মানুষ এখন সচেতন, এপারের মানুষ এখন সজাগ। তবুও একটা অস্বস্তিকর নীরবতা ভেসে বেড়াচ্ছে বাতাসে। গুঞ্জন শোনা যাচ্ছে, নাকি এটি শুধুই শুরু? শোনা যাচ্ছে সীমান্তের এই টানাপোড়েন আরও বাড়তে পারে আগামী দিনগুলোতে। ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ যত বাড়বে, ততই সীমান্তে উত্তাপ ছড়ানোর চেষ্টা করা হতে পারে। বাংলাদেশও নাকি প্রস্তুত আছে চমকপ্রদ এক প্রতিক্রিয়ার জন্য। কি সেই প্রতিক্রিয়া, সেটা এখনো অজানা। এদিকে সীমান্তবর্তী আরেকটি গ্রাম থেকে খবর আসছে, সেখানে নাকি রাতের অন্ধকারে কিছু অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করা গেছে। বিজিবির টহল দল ছুটে গেছে সেখানে। কি ঘটেছে, কারা ওরা, এখনো কিছু জানা যায়নি। গ্রামের বৃদ্ধ কৃষক মুজিবুর রহমান আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলেন, বাপেরা শোনো, এই মাটি আমাদের, এই সীমানা আমাদের। এখানে কেউ চোর হয়ে আসলে যেমন জবাব পাবে, খুনি হয়ে আসলেও পাবে। আমরা এখন ঘুমিয়ে নেই, আমরা জেগে আছি। তার কথাগুলো সকালের রোদে মিলিয়ে গেল, কিন্তু ওই রোদই যেন বহন করে নিয়ে চলল একটি সতর্ক বার্তা। বাংলাদেশ এখন জেগে আছে, আর জেগে থাকা বাংলাদেশকে কেউ দমাতে পারবে না। কাঁটা দিয়ে নয়, তার দিয়ে নয়, রাইফেল দিয়ে নয়, কিছুতেই নয়। ভারত ও পাকিস্তানের মধ্যে গেল বছর মে মাসে হওয়া 4 দিনের সামরিক সংঘাত দক্ষিণ এশিয়ার যুদ্ধ কৌশলে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। সেই সংঘাতকে অনেক বিশ্লেষকই ভারত পাকিস্তানের প্রথম ড্রোন যুদ্ধ হিসেবে আখ্যা দিচ্ছেন। এই সংঘাত দেখিয়ে দিয়েছে আধুনিক যুদ্ধে ড্রোন প্রযুক্তি কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং ভবিষ্যতের যুদ্ধ কিভাবে বদলে যেতে পারে। সংঘাতের সূচনা হয় 2025 সালের 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন পর্যটক ও একজন স্থানীয় ব্যক্তি নিহত হওয়ার পর। হামলার জন্য ভারত পাকিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করে, যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে।
এরপর ভারত পাকিস্তানের কিছু স্থাপনায় সামরিক অভিযান চালায়, যার নাম দেওয়া হয় অপারেশন সিন্দুর। Mr. Noodles, amazing taste. 7 থেকে 10 মে পর্যন্ত চলা এই সংঘাতে দুই দেশই ব্যাপকভাবে ড্রোন ব্যবহার করে। ভারত পাকিস্তানের রাডার ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে লয়টারিং মিউনিশন ড্রোন ব্যবহার করে। অন্যদিকে পাকিস্তান সোয়ার্ম ড্রোন বা গুচ্ছ ড্রোন দিয়ে পাল্টা হামলা চালায়। বিশেষজ্ঞরা বলছেন, ড্রোন প্রযুক্তি এখন আর কোনো একটি দেশের একচেটিয়া শক্তি নয়। কম খরচ, দ্রুত গতি এবং সহজলভ্যতার কারণে ড্রোন আধুনিক যুদ্ধের চেহারা পাল্টে দিয়েছে। ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের সংঘাত পর্যন্ত সর্বত্রই ড্রোন কেন্দ্রিক যুদ্ধ বাড়ছে। ভারতের সামরিক কর্মকর্তারা স্বীকার করেছেন, ড্রোন যুদ্ধ নতুন ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করেছে। সরকারি তথ্য অনুযায়ী 2024 সালের নভেম্বর থেকে 2025 সালের অক্টোবর পর্যন্ত ভারত পাকিস্তান সীমান্তে 1816টি ড্রোন শনাক্ত করা হয়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর দাবি, পাকিস্তান থেকে মাদক, অস্ত্র ও গোলাবারুদ পাচারে ড্রোন ব্যবহার করা হচ্ছিল। অন্যদিকে পাকিস্তানও বলছে, ভারত ও তালিবান সম্পর্কিত ড্রোন কার্যক্রম তাদের জন্য নিরাপত্তার ঝুঁকি তৈরি করেছে। দুই দেশই এখন সীমান্ত সুরক্ষা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার দিকে নজর দিচ্ছে। ভারতের প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, এখন শুধু যুদ্ধ বিমান বা ক্ষেপণাস্ত্র নয়, ছোট বড় সব ধরনের ড্রোন শনাক্ত ও ধ্বংস করার সক্ষমতা তৈরি করতে হচ্ছে। এজন্য ভারত কাইনেটিক ইন্টারসেপ্টর, ইলেকট্রনিক জ্যামার এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে। Mr. Noodles, amazing taste. তবে ড্রোন প্রতিরোধে ব্যয়ও বড় একটি বিষয় হয়ে উঠেছে। ভারতীয় কর্মকর্তাদের মতে, কম দামি ড্রোন ধ্বংস করতে অত্যন্ত ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র ব্যবহার দীর্ঘমেয়াদী কার্যকর নয়। তাই কম খরচে কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির উপর জোর দেওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে 2025 সালের এই সংঘাত শুধু ভারত পাকিস্তান সম্পর্কেই নয়, বৈশ্বিক সামরিক কৌশলেও বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। ভবিষ্যতের যুদ্ধ যে আরও বেশি প্রযুক্তি নির্ভর ও ড্রোন কেন্দ্রিক হবে, সেই বাস্তবতাই স্পষ্ট হয়ে উঠেছে এই সংঘাতের মাধ্যমে। ভারতের মধ্যপ্রদেশে হাজার বছরের পুরনো একটি মসজিদকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। মধ্যপ্রদেশ হাইকোর্টের এক রায়ে ঐতিহাসিক ভোজশালা কামাল মৌলা মসজিদ কমপ্লেক্সকে সরস্বতী দেবীর মন্দির হিসাবে স্বীকৃত দেওয়া হয়েছে। শুক্রবার দেওয়া এই রায়ে আদালত জানায়, এখন থেকে ওই স্থানে শুধুমাত্র হিন্দুরাই পূজা অর্চনা করতে পারবেন। মুসলিম সম্প্রদায়ের জুমার নামাজের অধিকার আর বহাল থাকবে না। এই রায়কে কেন্দ্র করে ভারত জুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। অন্যদিকে হিন্দুবাদী সংগঠনগুলো এই রায়কে ঐতিহাসিক বিজয় হিসেবে দেখছে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, বিতর্কিত স্থানটি মূলত পরমার রাজবংশের রাজা ভোজের আমলের একটি সংস্কৃত শিক্ষাকেন্দ্র ও সরস্বতী মন্দির ছিল। আদালতের দাবি, ঐতিহাসিক দলিল, শিলালিপি ও প্রত্নতাত্ত্বিক তথ্য থেকে সেই ইঙ্গিত পাওয়া গেছে। এই রায়ের মধ্য দিয়ে 2003 সালে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ ASI এর দেওয়া একটি গুরুত্বপূর্ণ আদেশও বাতিল হয়ে গেল। সেই আদেশ অনুযায়ী হিন্দুরা মঙ্গলবার পূজা এবং মুসলমানরা শুক্রবার জুমার নামাজ আদায় করতে পারতেন। তবে এখন আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই কমপ্লেক্সে কেবল হিন্দু ধর্মীয় আচার অনুষ্ঠান চলবে। মুসলিম সম্প্রদায়ের জন্য আদালত বলছে, তারা চাইলে নতুন মসজিদ নির্মাণের জন্য রাজ্য সরকারের কাছে জমি আবেদন করতে পারবে। হিন্দুত্ববাদী সংগঠনগুলোর দাবি, ASI এর বৈজ্ঞানিক জরিপে পাওয়া মুদ্রা, ভাস্কর্য এবং শিলালিপি প্রমাণ করে এটি মূলত একটি মন্দির ছিল। অন্যদিকে মুসলিম পক্ষের অভিযোগ, জরিপ প্রতিবেদনটি পক্ষপাতদুষ্ট এবং ধর্মীয় আবেগকে কেন্দ্র করেই এই সিদ্ধান্ত দিয়েছে। অন্যদিকে মুসলিম পক্ষের অভিযোগ, জরিপ প্রতিবেদনটি পক্ষপাতদুষ্ট এবং ধর্মীয় আবেগকে কেন্দ্র করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভারতে ধর্মীয় স্থাপনা নিয়ে চলমান বিতর্কের মধ্যে এই রায় নতুন করে উত্তেজনা তৈরি করবে। বিশেষ করে জ্ঞানব্যাপী মসজিদ এবং অন্যান্য বিতর্কিত স্থাপনাকে ঘিরে চলমান মামলাগুলোর উপর এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে মুসলিম সংগঠনগুলো ইতোমধ্যেই উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছে। তাদের দাবি,
এই রায় সংখ্যালঘুদের ধর্মীয় অধিকারের উপর বড় ধরনের আঘাত।